हेलो फ्रेंड्स, वेलकम बैक अगेन टू योर चैनल वाक विथ मी। फ्रेंड्स, आज আমরা গ্রামার সিরিজের 13 নম্বর ক্লাস পড়ব। কনসেপ্ট 28 প্রিপোজিশনাল ফ্রেজ। তো আজকেই আমাদের ফ্রেজ কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে আবার যেরকমভাবে আমরা একটা ভিডিওতে গ্রামারের 5টা-6টা করে কনসেপ্ট নিয়ে আসছিলাম বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে, সেইভাবে আবার আমরা গ্রামারের কনসেপ্ট নিয়ে আসতে থাকবো এর পরের ভিডিও থেকে। একটা কথা বলে দিই, অনেকেরই প্রবলেম হচ্ছে যে ভিডিওগুলোতে দাদা অরিজিনাল ভয়েস তোমার শোনা যাচ্ছে না, অন্য একটা ভয়েস চলে আসছে। তো এটা আমি করছি না, এটা তোমার ইউটিউবের ভিডিওতে বর্তমানে এই এআই জেনারেটেড সাউন্ড চলে আসছে। বিভিন্ন ল্যাঙ্গুয়েজে সেগুলোকে ডাব করে দিচ্ছে এআই, যাতে একটা ওয়াইডার রেঞ্জের অডিয়েন্সের কাছে পৌঁছতে পারে। তো এটা আমার দিক থেকে হচ্ছে না, এটা অটোমেটিক চলে আসছে, আমি অফ করতে পারছি না এখান থেকে। তো এই জন্য আমি বলবো, যখন ভিডিওটা দেখবে ভিডিওটার উপরে দেখবে একটা গোল সেটিংয়ের চিহ্ন আসছে। যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, ওই সেটিংয়ের যে আইকনটা আসবে ওটাতে ক্লিক করবে, নিচেই দেখবে অনেকগুলো অপশান আসবে, সেখানে দেখবে অডিও ট্র্যাক বলে একটা অপশান থাকছে। ওই অডিও ট্র্যাকে ক্লিক করবে, নিচেই দেখবে আসবে অরিজিনাল ভয়েস, ওইটাতে ক্লিক করে দেবে, তাহলে আবার আমার ভয়েস যেটা অরিজিনাল ভয়েস সেটাতেই চলবে। তো এটা তোমরা করবে, ওকে। আর যাদের আসছে না প্রবলেমটা, তাদের কিছু করার দরকার নেই। যাদের প্রবলেমটা হচ্ছে তারা এটা করে নিও, যে শর্টস ভিডিওগুলো আসছে ওখানেও এইভাবেই করবে, না হলে কিন্তু ওই এআই জেনারেটেড তোমরা ওই ইংলিশ যে ভয়েসটা আসছে ওটাই শুনতে পাবে। তো চলো শুরু করা যাক ক্লাস নাম্বার 13। ফ্রেন্ডস, প্রথমে আমরা দেখব প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাকর্ডিং টু ফর্ম। তো যেভাবে আমরা অন্যান্য ফ্রেজগুলোও দেখেছিলাম যে প্রথমে গঠন অনুযায়ী কি গঠন হতে পারে প্রিপোজিশনাল ফ্রেজের, সেগুলো আমরা দেখে নিই। তো টোটাল এই 4টে গঠন তোমরা দেখতে পাবে প্রিপোজিশনাল ফ্রেজের। প্রথম হচ্ছে প্রিপোজিশন প্লাস নাউন প্লাস প্রিপোজিশন। এইটাই হচ্ছে হেড স্ট্রাকচার প্রিপোজিশনাল ফ্রেজের। মেন যেটা স্ট্রাকচার, যাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলা হবে কোনো রকম কন্ট্রোভার্সি ছাড়া, কোনো রকম দ্বিমত ছাড়া, যেটাতে সমস্ত গ্রামারিয়ান সহমত, সেটা হচ্ছে এই স্ট্রাকচারটা, প্রিপোজিশন প্লাস নাউন প্লাস প্রিপোজিশন। এই প্রিপোজিশনাল ফ্রেজ বিষয়টা নিয়ে একটু কনফিউশন রয়েছে, বিভিন্ন গ্রামারিয়ানদের মধ্যেও কিন্তু দ্বিমত রয়েছে। আমি তোমাদের বলছি এখনই, দেখো খেয়াল করো। তো যেটা হেড স্ট্রাকচার, যেখানে কোনো দ্বিমত নেই, সেটা হচ্ছে এই স্ট্রাকচারটা। এটাই হচ্ছে মেনলি প্রিপোজিশনাল ফ্রেজের স্ট্রাকচার। কি সেটা? প্রথমে একটা প্রিপোজিশন, তারপরে একটা নাউন, তারপরে একটা প্রিপোজিশন। অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজের শুরুতেও প্রিপোজিশন থাকবে, শেষেও প্রিপোজিশন থাকবে, মাঝে একটা নাউন থাকবে। শুরুতেও প্রিপোজিশন, শেষেও প্রিপোজিশন, মাঝে একটা নাউন। শুরুতে প্রিপোজিশন, শেষে প্রিপোজিশন, মাঝে একটা নাউন। এটাকেই বলা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ গঠন অনুযায়ী। তাহলে ইন স্পাইট অফ, অ্যাট ভ্যারিয়েন্স উইথ, অন দ্য ইভ অফ, ইন সার্চ অফ, বাই দ্য সাইড অফ, এগুলো সব হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। 2 নম্বর, এবার কিছু সাব স্ট্রাকচারও রয়েছে প্রিপোজিশনাল ফ্রেজের, যেমন আমরা নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রত্যেকটার একটা করে হেড স্ট্রাকচার পেয়েছিলাম আর কিছু সাব স্ট্রাকচার পেয়েছিলাম। তো এর সাব স্ট্রাকচারগুলো আমরা দেখে নিই। প্রিপোজিশন প্লাস নাউন অথবা প্রোনাউন, এটা হচ্ছে এর সাব স্ট্রাকচার। তো বুঝতে পারছি যে তোমাদের মাথায় একটা প্রশ্ন আসছে এই স্ট্রাকচারটা দেখে, প্রিপোজিশন প্লাস নাউন অথবা প্রোনাউন। আর এই যে নাউন বা প্রোনাউন প্রিপোজিশনের পরে যেটা বসছে সেটাকে প্রিপোজিশনের অবজেক্ট বলা হয়। এবার তোমরা বলবে দাদা একই স্ট্রাকচার, তুমি বলেছিলে যে অ্যাডজেক্টিভ ফ্রেজের ক্ষেত্রেও বলেছিলে, যেমন উইথআউট ক্যারেক্টার, এটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজের স্ট্রাকচারে লিখেছিলে প্রিপোজিশন প্লাস নাউন। আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ যখন ছিল অন দ্য রূপ, সেখানেও প্রিপোজিশন প্লাস নাউন ছিল, সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজের স্ট্রাকচারে রেখেছিলে। সেম স্ট্রাকচার আবার প্রিপোজিশনাল ফ্রেজের স্ট্রাকচারেও তুমি রাখছো। ব্যাপারটা কি? ব্যাপারটা একটু পরেই ক্লিয়ার হয়ে যাবে। আর আগেই আমি তোমাদের বলেছিলাম যে একই স্ট্রাকচারের ফ্রেজ, সেটা সেটা বিভিন্ন রকমের ফ্রেজ হতে পারে, আলাদা আলাদা টাইপের। অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে। তাহলে এই যে স্ট্রাকচারটা দেখছো, প্রিপোজিশন প্লাস নাউন বা প্রোনাউন, এটা তোমরা অ্যাডজেক্টিভ ফ্রেজেও পাবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজেও পাবে, আবার প্রিপোজিশনাল ফ্রেজেও পাবে। তাহলে এখানে এক্সাম্পলগুলো দেখে নাও, অ্যাট লাইব্রেরি, বিয়ন্ড লিমিটস, বিনিথ হিম ইত্যাদি, এগুলো হচ্ছে একটা সাবস্ট্রাকচার প্রিপোজিশনাল ফ্রেজের। নেক্সট স্ট্রাকচার দেখো, প্রিপোজিশন প্লাস মডিফায়ার প্লাস নাউন, এই একটা স্ট্রাকচার। এবার এখানে মডিফায়ার হিসেবে হয় অ্যাডজেক্টিভ বসবে অথবা অ্যাডভার্ব বসবে। দেখে নিই আমরা কি কি আছে। বিহাইন্ড ওয়ান্স ব্যাক, বিটুইন টু ফ্রেন্ডস, এই ধরনের যে ফ্রেজগুলো প্রিপোজিশন প্লাস মডিফায়ার প্লাস নাউন, এটাকেও আমরা ফর্ম অনুযায়ী
প্রিপোজিশনাল ফ্রেজ বলবো ফর্ম অনুযায়ী। 4 নম্বর যে স্ট্রাকচারটা, এটা একমাত্র আমি একটা গ্রামার বই পেয়েছি, সেটা হচ্ছে অ্যাডভান্সড লার্নার্স ফাংশনাল গ্রামার, চৌধুরী অ্যান্ড হোসেন এনাদের বই এটা। এই বইটাতে এই স্ট্রাকচারটা আমি পেয়েছি, সেই জন্য আমি এই স্ট্রাকচারটা এখানে লিখে দিয়েছি, তোমরা একটু নোট করে নাও। অন্য কোনো বইয়ে কিন্তু পাইনি এই স্ট্রাকচারটা আমি, তো যেহেতু দেখলাম দিয়েছে সেখানে স্ট্রাকচারটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। কি বলছে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব দিয়ে শুরু হচ্ছে, তারপরে প্রিপোজিশন, তারপরে নাউন। এই যে কটা এক্সাম্পল আমি দিয়েছি এই কটা এক্সাম্পলে লিখবে এখানে। লেম ফর লাইফ, অ্যাওয়ে ফ্রম হোম, গুড ফর ফুড, রেডি ফর ব্যাটেল, লেফট ফর ডেড, ফার ফ্রম দ্য ফায়ার। এই এক্সাম্পল কটা লিখে নাও, তোমরা একটু পড়ে নাও ভালো করে। এটা যেহেতু ওই অ্যাডভান্স লার্নারদের বইটাতে আমি পেয়েছি, সেই কারণে আমি দিয়ে দিলাম। এটাও বলছে স্ট্রাকচার ওয়াইজ একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তো বুঝে গেছো বিষয়টা। এবার চলো আমরা ফাংশন ওয়াইজ দেখি, আর এটা একটু বুঝে নিই যে কেন প্রিপোজিশন ফ্রেজ নিয়ে এত দ্বিমত রয়েছে, এত কনফিউশন কেন রয়েছে। চলো দেখা যাক। ডিয়ার ফ্রেন্ডস, অ্যাকর্ডিং টু ফাংশন কি লিখেছি এখানে দেখো। প্রিপোজিশনাল ফ্রেজটাকে আমরা কখন বুঝতে পারবো যে ফাংশন ওয়াইজ এই ফ্রেজটা প্রিপোজিশনাল ফ্রেজ, সেটা হচ্ছে যদি দেখো সেই প্রিপোজিশনাল ফ্রেজটা কোথায় বসবে, প্লেসড বিফোর এ নাউন অর এ প্রোনাউন অর এ নাউন ইকুইভ্যালেন্ট। তাহলে ফ্রেজটার প্লেসমেন্ট হতে হবে কোথায়, হয় একটা নাউনের আগে, অথবা একটা প্রোনাউনের আগে, অথবা একটা নাউন ইকুইভ্যালেন্টের আগে। এবার তোমরা বলবে নাউন ইকুইভ্যালেন্ট আবার কী জিনিস দাদা? ইকুইভ্যালেন্ট মানে সমান, নাউনের মতনই কাজ করে যে ওয়ার্ড বা যে ফ্রেজ বা যে ক্লজ। যদি একটা ক্লজ নাউনের কাজ করে সেই ক্লজটা কি বলবো, নাউন ইকুইভ্যালেন্ট। যদি একটা ফ্রেজ নাউনের কাজ করে সেই ফ্রেজটা কি বলবো, নাউন ইকুইভ্যালেন্ট, যেটাকে নাউন ফ্রেজই বলি আমরা। একটা ওয়ার্ড, একটা ভার্ব যার সঙ্গে আইএনজি যুক্ত আছে অথচ কাজ করছে নাউনের, তাকেও আমরা বলি নাউন ইকুইভ্যালেন্ট। একে গ্রামারের ভাষায় জিরান্ট বলে, তোমরা জানো। একে নাউন ইকুইভ্যালেন্টও বলতে পারি আমরা। তাহলে যে ফ্রেজটা নাউন বা প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্টের আগে বসে, এবং সেই অর্থাৎ যে নাউন প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্টের আগে বসলো তার সাথে সেন্টেন্সের অন্য কোনো ওয়ার্ডকে উইথ অ্যানাদার ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স, সেন্টেন্সের অন্য কোনো ওয়ার্ডকে রিলেট করে, অন্য কোনো ওয়ার্ডের সঙ্গে সেই নাউন বা প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্টের রিলেশান দেখায়, অথবা অন্য কোনো ওয়ার্ডের সাথে নয়, বাকি সেন্টেন্সটার সাথেই তার রিলেশান দেখায়। কার রিলেশান? যে নাউন প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্টের আগে বসেছে ফ্রেজটা, সেই ফ্রেজটাকে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। সোজা কথাই বলতে গেলে একটা প্রিপোজিশনের যা কাজ, সেই কাজই যদি ফ্রেজটা করে সেটা কি বলে, প্রিপোজিশনাল ফ্রেজ। এবার প্রিপোজিশনের কাজ কি? প্রি শব্দের অর্থ কি? আগে। পজিশন মানে অবস্থান, আগে অবস্থান। কার আগে অবস্থান? নাউন, প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্টের আগে বসবে একটা প্রিপোজিশন। নাউন বা প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্টের আগে বসে সে করেটা কি? সে ওই নাউনটার সাথে, যার আগে বসেছে সেই নাউনটার সাথে সেন্টেন্সের অন্য কোনো ওয়ার্ডের রিলেশন দেখায়, বা গোটা ওই ওয়ার্ডটা ছাড়া বাকি অংশটার সেন্টেন্সের রিলেশন দেখায়। রিলেশন দেখায়, জয়েন করে না কিন্তু, রিলেট করে। ভালো করে মনে রাখবে, জয়েন করলে সেটা কনজাংশন হয়ে যাবে, আর যদি রিলেট করে সেটা প্রিপোজিশন হয়ে যাবে। তাহলে প্রিপোজিশন রিলেশন দেখাবে। প্রথম শর্ত ভালো করে খেয়াল করো, অবশ্যই এই ফ্রেজটাকে একটা নাউন, প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্টের আগে বসতে হবে। এটা একটা ম্যান্ডেটারি কিন্তু কন্ডিশান। এই কন্ডিশানটা ফিল করতেই হবে, না হলে বলা যাবে না। তাহলে খেয়াল করো, হি ইজ সিটিং ইন ফ্রন্ট অফ মি। এখানে যে ফ্রেজটা রয়েছে ইন ফ্রন্ট অফ, এই ফ্রেজটা কি করছে? একটা প্রোনাউনের বাঁ দিকে বসে আছে। তাহলে প্রথম শর্ত আমাদের মিলে গেল, প্রোনাউনের আগে আছে, এবং এই প্রোনাউনটার আগে বসে এ করছেটা কি? এই যে হি প্রোনাউনটা আছে, এই হি প্রোনাউনের সঙ্গে মি প্রোনাউনের প্লেসের যে রিলেশান, প্লেসমেন্টের যে রিলেশান, সেই রিলেশানটা দেখাচ্ছে যে হিয়ের সাথে মেয়ের অবস্থানগত কি সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা দেখাচ্ছে এই যে ফ্রেজটা। তাহলে এই ফ্রেজটাকে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। ফাংশন ওয়াইজ
এটাই হয়ে গেল আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। আর যদি স্ট্রাকচার দেখো, দেখো মিলে যাবে, প্রথমে প্রিপোজিশন, শেষেও প্রিপোজিশন, মাঝখানে নাউন, প্রিপোজিশন প্লাস নাউন প্লাস প্রিপোজিশন, যেটা হেড স্ট্রাকচার বলেছিলাম আমি। তাহলে হি ইজ সিটিং ইন ফ্রন্ট অফ মি, এখানে ইন ফ্রন্ট অফ মি এইটুকু অংশ, এইটুকু, আবার দেখো ভালো করে, এই মিটাকে সাথে নিলে হবে না, গন্ডগোল হয়ে যাবে। মিটাকে বাদ দিয়ে ইন ফ্রন্ট অফ মি এইটুকু যে ফ্রেজ, এটাকেই আমরা ফাংশন ওয়াইজ, যেটা ফাংশন প্রিপোজিশনাল ফ্রেজের, সেই ফাংশন ওয়াইজ এটাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলবো আমরা। আশা করছি বুঝে গেছো অ্যাকর্ডিং টু ফাংশন আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। এইবার এই প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে যে কনফিউশনের জায়গাগুলো আছে সেগুলো আমি তোমাদের একে একে তুলে ধরছি, শোনো ভালো। হি ওয়াজ ওয়েটিং ফর দ্য বাস। ফর দ্য বাস এটা কি ফ্রেজ হবে ফ্রেন্ডস বলো, তোমরা ট্রাই করো। অলরেডি 4 ধরনের ফ্রেজ শেখানো হয়ে গেছে আমার ডিটেলসে। নাউন ফ্রেজ হবে এটা, অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে, নাকি প্রিপোজিশনাল ফ্রেজ হবে অ্যাকর্ডিং টু ফাংশন বলবে। আবার বলে দিচ্ছি, বারবার বলে দিচ্ছি, এই ভুলটা একেবারে করো না। পরীক্ষার সময় যদি ফ্রেজ আইডেন্টিফাই করতে বলে, গঠন অনুযায়ী কখনোই করবে না, ভুল হয়ে যাবে, ফাংশন ওয়াইজ করবে। কিসের কাজ করছে, নাউনের কাজ করলে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভের কাজ করলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বের কাজ করলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনের কাজ করলে প্রিপোজিশনাল ফ্রেজ। নাউনের কাজ কি ডিটেলসে পড়িয়েছি, সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে, সেই কাজগুলো করলে নাউন ফ্রেজ বলবে। অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভের কাজ কি, একটা নাউনের আগে বসবে বা পরে বসবে এবং সেই নাউনটাকে বিশেষিত করবে, সেই নাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি বোঝাবে, যেটা অ্যাডজেক্টিভের কাজ, তাকে বিশেষিত করা। সেই কাজ যদি করে তখন সেটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবে। অ্যাডভার্বের কাজ কি, ভার্বকে যদি আমরা কখন, কোথায়, কিভাবে, কেন, কতক্ষণ ধরে, কতটা ইত্যাদি দিয়ে প্রশ্ন করি, যদি উত্তর আসে, সেই ফ্রেজটাকে আমরা বলবো অ্যাডভার্বের কাজ করছে, সেই ফ্রেজটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। প্রিপোজিশনের কাজ কি, এক্ষুনি বললাম নাউন প্রোনাউনের আগে বসবে, সেই নাউন প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্য একটা ওয়ার্ডকে রিলেট করবে বা সেন্টেন্সের বাকি অংশটাকে রিলেট করে দেবে, এইটা প্রিপোজিশনের কাজ। এই কাজ করলে প্রিপোজিশনাল ফ্রেজ। এবার বলো কি হবে এটা। তাহলে আশা করছি সবাই বলতে পারছো যে দাদা এই যে ফর দ্য বাস লেখা আছে, হি ওয়াজ ওয়েটিং ফর দ্য বাস, এই ওয়েটিংকে যদি আমরা হোয়াই দিয়ে কোয়েশ্চেন করি, কেন ওয়েট করছিল, তাহলে ভার্বকে আমরা হোয়াই দিয়ে কোয়েশ্চেন করলে এই অ্যান্সারটা আসছে। অর্থাৎ এই যে ফ্রেজটা এখানে বসে আছে, এ অ্যাডভার্বের কাজ করছে, তাই এটাকে আমরা ফাংশন ওয়াইজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। 100% কোনো সন্দেহ নেই, একদম কারেক্ট বলছো। এবার তুমি বলবে যে কেন এরকম হলো, আমি তো এরকম বলতে পারি দাদা যে হি ওয়াজ ওয়েটিং ফর হোয়াট, হোয়াটের অ্যান্সার আসছে, দ্য বাস উত্তর আসছে, তাহলে তো এটাকে নাউন ফ্রেজ বলবো, তাই না? না, ভালো করে দেখো কোথা থেকে শুরু হয়েছে, আন্ডারলাইনটা ফর থেকে শুরু হয়েছে, দ্য বাস এইটুকু বলেনি কিন্তু ফ্রেজটা, ফর দ্য বাস বলেছে। তাহলে ওয়েটিংটাকে প্রশ্ন করতে হবে, ওয়েটিং ফরটাকে নিয়ে তুমি প্রশ্ন করতে পারবে না, ওয়েটিং পর্যন্ত থেমে যাও, ভেবে নাও এটা নেই। এইবার তুমি প্রশ্ন করো কেন, কোনটা উত্তর এলো, এই ফর থেকে বাস পর্যন্ত উত্তর এলো, তাহলে এইটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার শোনো, দুটো পরীক্ষাতে এই একই প্রশ্ন এসেছিল, সেই দুটো পরীক্ষার যে প্রশ্ন দুটো এসেছিল সেখানে একটা অ্যান্সার, একটা পরীক্ষাতে এই ফর দ্য বাসের অ্যান্সার ছিল অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর একটা এক্সামে এই ফর দ্য বাসের অ্যান্সার ছিল প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু যেখানে অ্যান্সার ছিল প্রিপোজিশনাল ফ্রেজ, তার 4টে অপশানের মধ্যে কোথাও অ্যাডভার্বিয়াল ফ্রেজ অপশানটাই ছিল না। ভালো করে বোঝো কি বলছি। তাহলে 1 নম্বর পয়েন্ট যেটা তোমাকে মনে রাখতে হবে, যদি এরকম কোনো ফ্রেজ দেয় আমাকে যেখানে থাকবে প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন, অথবা প্রিপোজিশন প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্লাস নাউন বা প্রোনাউন, এরকম যদি দেয়, সেই ক্ষেত্রে প্রথম অপশানে যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে তাহলে 100% এটার অ্যান্সার করে আসবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যদি অপশানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ নেই অথচ প্রিপোজিশনাল ফ্রেজ আছে অপশানে, তখন তুমি এটার অ্যান্সার করে আসবে প্রিপোজিশনাল ফ্রেজ। এবার শোনো যেটা বলছি ভালো করে, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেছে যে পরীক্ষাতে করবে এটা কি তুমি সেটা বুঝে গেছো। এবার একটু ডিটেলসে শুনে নাও। আমার মতে প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা আমি স্ট্রাকচার বলেছি, প্রিপোজিশন
প্লাস নাউন প্লাস প্রিপোজিশন, এই একটাই মাত্র স্ট্রাকচার হয় প্রিপোজিশনাল ফ্রেজের। আর এই স্ট্রাকচারটা যদি আসে এটা সব সময় প্রিপোজিশনাল ফ্রেজই অ্যান্সার হবে। ক্লিয়ার? এই স্ট্রাকচারটা বাদ দিয়ে আমি যতগুলো সাবস্ট্রাকচার বলেছি তার মধ্যে প্রত্যেকটা সাবস্ট্রাকচার গঠন অনুযায়ী প্রিপোজিশনাল ফ্রেজ হলেও কোনোটাই ফাংশন ওয়াইজ প্রিপোজিশনাল ফ্রেজ নয়। তাহলে এই প্রিপোজিশন প্লাস নাউন প্লাস প্রিপোজিশন ছাড়া বিশ্বব্রহ্মাণ্ডের যে কোনো স্ট্রাকচার তোমাকে দিক, মেনলি তোমরা দেখতে পাবে প্রিপোজিশন প্লাস নাউন এই স্ট্রাকচারটা বা আরও অন্য স্ট্রাকচার যাই দিক তোমাকে, সেই স্ট্রাকচারের যে ফ্রেজটা হবে সেটা তুমি লক্ষ্য করবে যে হয় সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে সেন্টেন্সে অথবা সেটা অ্যাডভার্বের কাজ করবে। যদি অ্যাডজেক্টিভের কাজ করে সেটার অ্যান্সার অ্যাডজেক্টিভ ফ্রেজ করে আসবে, যদি অ্যাডভার্বের কাজ করে সেটার অ্যান্সার অ্যাডভার্বিয়াল ফ্রেজ করে আসবে। 0.1% ক্ষেত্রে এটা নাউনেরও কাজ করতে পারে, তখন অ্যান্সারটা নাউন ফ্রেজ হবে, কিন্তু এটা একেবারে রেয়ার কেস, আসবে নাই ধরে নাও। তাহলে হয় অ্যাডজেক্টিভের কাজ করে অথবা অ্যাডভার্বের কাজ করে। যেটা আমি বলতে চাইছি যে এই যে স্ট্রাকচারটা প্রিপোজিশন প্লাস নাউন অথবা প্রিপোজিশন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন অথবা প্রিপোজিশন প্লাস অ্যাডভার্ব প্লাস নাউন, এই স্ট্রাকচারগুলো কোনোটাই প্রিপোজিশনাল ফ্রেজ নয়, কারণ এরা এই স্ট্রাকচারগুলো সেন্টেন্সে কখনোই প্রিপোজিশনের কাজ করে না, এরা কাজ করবে হয় অ্যাডজেক্টিভের অথবা অ্যাডভার্বের। ওই জন্যে কিছু কিছু গ্রামারিয়ান এই ফ্রেজগুলোর নাম আবার এইভাবে বলেন, অ্যাডভার্বিয়াল প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজ, এরকম নামও আবার বলে এগুলোকে। সেই জন্য কনফিউশন তৈরি হয়ে যায়, যাব বাবা অ্যাডভার্বিয়াল প্রিপোজিশনাল ফ্রেজ আবার কি জিনিস, তাহলে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ না প্রিপোজিশনাল ফ্রেজ? তাহলে আশা করছি বিষয়টা বুঝে গেছো। স্ট্রাকচার ওয়াইজ প্রিপোজিশনাল ফ্রেজ একমাত্র একটাই, প্রিপোজিশন প্লাস নাউন প্লাস প্রিপোজিশন। এছাড়া আর যা স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারগুলো দু রকমের কাজ করে সেন্টেন্সে, হয় অ্যাডজেক্টিভের কাজ করবে অথবা অ্যাডভার্বের কাজ করবে। যদি সেটা অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্সার করে আসবে, যদি সেটা অ্যাডভার্বের কাজ করে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যান্সার করে আসবে। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে একদম বিষয়টা তোমাদের। তাহলে আর কোনো কনফিউশনে যাবে না, কারণ অনেক রকমের কনফিউশন তৈরি হয়ে যাবে এটা বিভিন্ন গ্রামার বই থেকে। সেই জন্য তোমাদের কনফিউশন দূর করার জন্য আমি সহজে বিষয়টা বলে দিলাম যে কী করবে পরীক্ষাতে আর বিষয়টা কী। এবার চলো একটু এক্সাম্পল দিয়ে আমরা আরও ভালো করে বুঝি। ডিয়ার ফ্রেন্ডস, কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা আরেকটু ভালো করে বুঝে নিই বিষয়টা। চলো। শি ওয়েন্ট টু দ্য শপ উইথ হিজ সিস্টার। টু দ্য শপ এটা কি ফ্রেজ হবে? উইথ হিজ সিস্টার এটা কি ফ্রেজ হবে? ট্রাই করো, তোমরা বলার চেষ্টা করো। টু দ্য শপ, তাহলে গঠন অনুযায়ী তো প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন প্লাস নাউন। উইথ হিজ সিস্টার গঠন অনুযায়ী তো প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন প্লাস মডিফায়ার প্লাস নাউন, গঠন অনুযায়ী প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু গঠন অনুযায়ী কখনোই দেখবো না আমরা পরীক্ষার সময়, আমরা কাজ কিসের করছে সেটা দেখব। শি ওয়েন্ট হয়ার, প্রশ্ন করো হয়ার দিয়ে কোথায় গেছে? উত্তর কি আসছে? টু দ্য শপ, দোকানে গেছে। যেহেতু হয়ারের অ্যান্সার দিল তাহলে অবশ্যই এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে, এটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ভার্বের সাথে কিছু অ্যাড করবে, সেটাই অ্যাডভার্ব। তাহলে এই ওয়েন্ট ভার্বের সাথে অ্যাড করছে কিছু, কোথায় গেছে, কেন গেছে, কিভাবে গেছে, কখন গেছে, এগুলোর উত্তর যদি আসে সেটাই হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে এটা অ্যাডভার্বের কাজ করছে টু দ্য শপ, এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজই বলবো, প্রিপোজিশনাল ফ্রেজ বলবো না। উইথ হিজ সিস্টার, এই অংশটা কিসের কাজ করছে? উইথ হিজ সিস্টার এটাও ওয়েন্ট সম্পর্কেই বলছে। শি ওয়েন্ট, তারপরে এই ওয়েন্টের সঙ্গে অ্যাড করলো কে? এই যে অংশটা উইথ হিজ সিস্টার, ওয়েন্টের সাথেই কিছু অ্যাড করছে, ডেসক্রাইব করছে ওয়েন্টকে, সেই জন্য এটাও অ্যাডভার্বেরই কাজ করছে। এটাকেও আমরা কি বলবো তাহলে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, তোমরা এবার বলতে পারো শি ওয়েন্ট উইথ হুম, এটা উইথ হুমের অ্যান্সার দিচ্ছে দাদা, কার সাথে? তাহলে উইথ হুম, এই হোয়াট আর হুম দিয়ে যদি আমরা প্রশ্ন করি যে উত্তরটা আসে সেটাকে আমরা অবজেক্ট বলি, তার মানে তো এটা অবজেক্টের কাজ করছে তোমরা বলবে। তাহলে অবজেক্টের কাজ যদি করে এটা তো নাউন ফ্রেজ হয়ে যাবে না। ভালো করে দেখো, অবজেক্ট নয়। প্রথম কথা এই যে ওয়েন্ট ভার্বটা এটা একটা ট্রানজিটিভ ভার্ব নয়, তাহলে এর অবজেক্ট থাকবে না। প্রথম বিষয় ক্লিয়ার একদম। তার মানে এই যে উইথ হিজ সিস্টার এই যে অংশটা আছে এটা একটা অ্যাডভার্বিয়াল, এটা অবজেক্ট নয়, এটা কমপ্লিমেন্ট নয়। তাহলে এটা কি? এটা একটা অ্যাডভার্বিয়াল। আর একটা প্রিপোজিশনাল ফ্রেজ গঠন অনুযায়ী একটা অ্যাডভার্বিয়ালের কাজ করতে পারে।
তাহলে এটা একটা অ্যাডভার্বিয়াল, আর অ্যাডভার্বিয়াল মানেই বুঝতে পারছো ফাংশনটা করবে অ্যাডভার্বের। এবার তুমি প্রশ্ন করছো যে উইথ হুম দিয়ে, কিন্তু আমি উইথ থেকেই শুরু করেছি আন্ডারলাইন করা। এই যে আমি বক্সটা করেছি এটা উইথ থেকে স্টার্ট করেছি, উইথের পর থেকে স্টার্ট করিনি। হ্যাঁ, উইথের পর থেকে যদি আমি স্টার্ট করতাম এই হিজ সিস্টার এইটুকু অংশ যদি প্রশ্ন করতাম কি ফ্রেজ, তাহলে তুমি বলতে যে প্রিপোজিশনের অবজেক্টের কাজ করছে। যেহেতু এটা ট্রানজিটিভ ভার্ব নয়, ইনট্রানজিটিভ ভার্ব, তাহলে এ ডাইরেক্ট অবজেক্ট নিতে পারে না। হিজ সিস্টার এর অবজেক্ট এটাকে নিতে পারছে না, সেই জন্য একটা প্রিপোজিশন আসছে। তাহলে এই অবজেক্টটাকে প্রিপোজিশনাল অবজেক্ট বলবো, তখন এটা নাউন ফ্রেজ হবে অবশ্যই। কিন্তু উইথ থেকে যদি আন্ডারলাইনটা শুরু হয় উইথ হিজ সিস্টার, তখন বলবো যে এই অংশটা ভার্বের সম্পর্কে এক্সট্রা তথ্য দিল, সেই জন্য এটা অ্যাডভার্ব, তাই এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজই হবে। এবার শোনো, কেউ কেউ এই টু দ্য শপ আর উইথ হিজ সিস্টার এগুলোকে প্রিপোজিশনাল ফ্রেজ বলেন, কিন্তু এই জায়গাতে আমার সঙ্গে একটু দ্বিমত হবে, আমি এটাকে বলবো না প্রিপোজিশনাল ফ্রেজ। আমি এটার অ্যান্সার এইভাবে দেবো যে এই ফ্রেজ দুটো গঠন অনুযায়ী প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু ফাংশন ওয়াইজ অবশ্যই এগুলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কারণ ফাংশন ওয়াইজ প্রিপোজিশনাল ফ্রেজ হতে গেলে সেই প্রিপোজিশনাল ফ্রেজের ডান দিকে অবশ্যই একটা নাউন বা প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্ট থাকতে হবে, যেগুলো এখানে নেই। তাহলে প্রিপোজিশনের কাজ করছে কি করে, কার সাথে কাকে রিলেট করছে, সেই জন্য প্রিপোজিশন বলতে পারবো না। এদের কাজ করছে এরা অ্যাডভার্বের। দ্য গার্ল উইথ গোল্ডেন হেয়ার ইজ মাই সিস্টার, উইথ গোল্ডেন হেয়ার। তোমরা দেখতেই পাচ্ছ যে স্ট্রাকচার ওয়াইজ আমরা যদি দেখি, প্রথমে আছে প্রিপোজিশন, তারপরে আছে মডিফায়ার, এখানে অ্যাডজেক্টিভ, তারপরে আছে নাউন। তাহলে প্রিপোজিশন প্লাস মডিফায়ার প্লাস নাউন, এটা হচ্ছে গঠন অনুযায়ী প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে। কিন্তু কাজ কিসের করছে ভালো করে দেখো। দ্য গার্ল উইথ গোল্ডেন হেয়ার ইজ মাই সিস্টার, সেই মেয়েটা যার গোল্ডেন চুল রয়েছে। তাহলে এই যে উইথ গোল্ডেন হেয়ার এই অংশটা কার সম্পর্কে বলছে, গার্লের সম্পর্কে বলছে। এই গার্ল এই যে নাউনটা এর সম্পর্কে কিছু এক্সট্রা তথ্য দিল। তাহলে নাউনের সম্পর্কে যে কিছু বলে, ডেসক্রাইব করে, নাউনকে মডিফাই করে, কোয়ালিফাই করে, তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। তাহলে এটা অ্যাডজেক্টিভের কাজ করলো, তাই এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, প্রিপোজিশনাল ফ্রেজ অ্যান্সার হবে না, এটার অ্যান্সার হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ভালো করে বুঝে নাও বিষয়টা, খুব ইন্টারেস্টিং, খুব সহজও, এমন কিছু কঠিন বিষয় নয়। যেহেতু টু দ্য শপ আর উইথ হিজ সিস্টার ভার্বের সঙ্গে কিছু অ্যাড করছিল, তাই অ্যাডভার্বিয়াল ফ্রেজ। উইথ গোল্ডেন হেয়ার নাউনের সম্পর্কে অ্যাড করছে, তাই অ্যাডজেক্টিভ ফ্রেজ। বিকজ অফ দ্য ব্যাড ওয়েদার এই অংশটা কি ফ্রেজ হবে, বিকজ যদি একা থাকে সেটা কনজাংশন, বিকজের পরে যদি অফ থাকে সেটা প্রিপোজিশন। তাহলে বিকজ অফ একটা প্রিপোজিশন। এবারে এই যে কম্পাউন্ড প্রিপোজিশনটা আছে, যেহেতু দুটো ওয়ার্ড আছে তাই এটাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলি আমরা। তো এই যে প্রিপোজিশনটা রয়েছে এরপরে দেখো নাউন রয়েছে, তাহলে প্রিপোজিশন প্লাস নাউন গঠন অনুযায়ী প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু কাজ কিসের করছে ভাই, বিকজ অফ দ্য ব্যাড ওয়েদার হি ডিড নট গো। তাহলে এই যে সে যায়নি, ডিড নট গো, এই যে ভার্বটা তার কারণ বলছে, ভার্বের সম্পর্কেই বলছে। যেহেতু এই ভার্বকে হোয়াই দিয়ে প্রশ্ন করলে অ্যান্সার আসছে, তার মানে এটাও অ্যাডভার্বেরই কাজ করছে, এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজই বলবো আমরা, প্রিপোজিশনাল ফ্রেজ বলবো না। ক্লিয়ার বিষয়টা? হি ইজ অ্যাট দ্য পয়েন্ট অফ ডেথ, অ্যাট দ্য পয়েন্ট অফ, চোখ বুঝে বসিয়ে দাও, প্রিপোজিশনাল ফ্রেজ হবে এটা, কারণ এ কাজও প্রিপোজিশনেরই করছে, গঠনও প্রিপোজিশনাল ফ্রেজের, যেটা হেড স্ট্রাকচার ছিল, প্রথমে প্রিপোজিশন, শেষে প্রিপোজিশন, মাঝে নাউন। তাহলে ডেথের সঙ্গে হিকে কি করছে, রিলেট করছে, সেই জন্য এইটাকে আমরা প্রিপোজিশনের যেহেতু কাজ করছে তাই এটাকে প্রিপোজিশনাল ফ্রেজই বলবো। সি ইজ ফন্ড অফ ফেয়ারি টেলস, দেখো এটা ভালো করে দেখো, সি ইজ ফন্ড অফ ফেয়ারি টেলস। প্রথম বিষয় হচ্ছে যদি ফেয়ারি টেলস এইটুকু থাকে আমাদের, ফেয়ারি টেলস, তাহলে এটাকে কি ফ্রেজ বলবো আমরা? তাহলে দেখো এই যে অফ প্রিপোজিশন, এই অফ প্রিপোজিশনের অবজেক্টের কাজ করছে, প্রিপোজিশনের অবজেক্টের কাজ করছে, মানে এটা নাউন, তার মানে এটা নাউন ফ্রেজ। তাহলে ফেয়ারি টেলস এইটুকু হলো আমাদের নাউন ফ্রেজ। বেশ, আমি এর সাথে যদি অফটাকে অ্যাড করি, অফ ফেয়ারি টেলস, এবার বলো এটা কি ফ্রেজ হয়ে যাবে, অফ ফেয়ারি টেলস। তাহলে এই যে অফ ফেয়ারি টেলস এটা কার সম্পর্কে বলছে, কিছু ফন্ডের সম্পর্কে বলছে, তাই না? তাহলে ফন্ড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভের সম্পর্কে কিছু অ্যাড করলো, তাহলে এটা অ্যাডভার্বের কাজ করছে, তার মানে এই অফ ফেয়ারি টেলস এইটুকু হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার আমি এই ফন্ডটাকে অফের সাথে নিয়ে নিলাম, এইটুকু ফন্ড অফ, তাহলে এই ফন্ড অফটা কি হয়ে যাবে,
কি ফ্রেজ হয়ে যাবে? এই ফন্ড অফটা কার সম্পর্কে বলছে? সি এর সম্পর্কে বলছে। সি হচ্ছে এখানে একটা প্রোনাউন, প্রোনাউনের সম্পর্কে যে বলে সে হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে ফন্ড অফ এইটুকু হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখো কি বিচিত্র বিষয়, তাই না? তাহলে কতটা ইন্টারেস্টিং দেখো বিষয়টা। তাহলে তোমাদের দেখতে হবে যে কাজটা কার করছে, ফাংশনটা কাজ করছে, কার ফাংশন করছে, অ্যাডজেক্টিভের ফাংশন করছে, নাউনের ফাংশন করছে, অ্যাডভার্বের ফাংশন করছে, নাকি প্রিপোজিশনের ফাংশন করছে। যার ফাংশন করবে সেই ফ্রেজ অ্যান্সার করে দিয়ে চলে আসবে। এবার গঠনগুলো তাহলে কেন বলেছিলাম? হেল্প হবে, শুধুমাত্র হেল্প করার জন্য গঠনগুলো বলেছি। গঠনগুলো না জানলেও হয়, কাজ কিসের করছে দেখে অ্যান্সার করবে, কারেক্ট হয়ে যাবে 100%। ডিয়ার ফ্রেন্ডস, আর কিছু বিষয় এখান থেকে আমি বলবো। প্রিপোজিশনাল ফ্রেজ আমাদের হয়ে গেছে, তাহলে 4টে ফ্রেজ খতম। ডিটেলসে আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। ফ্রেজ নিয়ে আশা করছি আর কারোর কোনো কনফিউশন নেই। ফ্রেজ নিয়ে আরও দুটো একটা বিষয় আমি তোমাদের বলি, এখানে দেখাই, চলো। ডিয়ার ফ্রেন্ডস, ওই অ্যাডভান্স লার্নারের গ্রামার বুকটাতে দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস বিফোর মাই আইস, এই বিফোর মাই আইসকে প্রিপোজিশনাল ফ্রেজ অ্যান্সার করে দেওয়া আছে। দ্য ব্রিজ ইজ লেড অ্যাক্রস দ্য রিভার, এটাও প্রিপোজিশনাল ফ্রেজ অ্যান্সার করা আছে। বিষয়টা হচ্ছে, লক্ষ্য করো, যেটা এতক্ষণ ধরে শিখলে তোমরা, যে বিফোর আর অ্যাক্রস এগুলো প্রিপোজিশন, প্লাস এখানে রয়েছে দেখো মডিফায়ার, আর প্লাস রয়েছে নাউন। তো এই স্ট্রাকচারটা প্রিপোজিশনাল ফ্রেজের স্ট্রাকচার ঠিকই, কিন্তু কাজ কিসের করছে? বিফোর মাই আইজ, এটা যদি আমরা টুক প্লেসকে প্রশ্ন করি হয়ার দিয়ে, সেখানে অ্যান্সার আসছে এটা। আর অ্যাক্রস দ্য রিভার, এটাও ইজ লেডকে প্রশ্ন করো হয়ার দিয়ে, তার অ্যান্সার আসছে। অর্থাৎ ফাংশন কিন্তু এটা অ্যাডভার্বেরই করছে। তাই আমার মতে এগুলোকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যান্সার করাটাই বেটার। যদি অপশানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ না থাকে, তখন তুমি প্রিপোজিশনাল ফ্রেজ অ্যান্সার করতে পারো। তাহলে এটা আমি বইয়েতে পেয়েছি, সেই জন্য তোমাদের দেখিয়ে দিলাম। আরও দুটো একটা এক্সাম্পল আমরা দেখি এখান থেকে। ডিয়ার ফ্রেন্ডস, এগুলো তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। একই ফ্রেজের বিভিন্ন ব্যবহার, একটাই ফ্রেজ, সেম ফ্রেজ, সেম গঠন, কিন্তু আলাদা আলাদা অ্যান্সার হচ্ছে। দেখো, দ্য বয় লাইকস প্লেয়িং ইন দ্য ফিল্ড, এখানে ফ্রেজ হচ্ছে প্লেয়িং ইন দ্য ফিল্ড। দ্য বয় প্লেয়িং ইন দ্য ফিল্ড ইজ ভেরি স্ট্রং, এখানেও প্লেয়িং ইন দ্য ফিল্ডই আছে, কিন্তু দুটো ফ্রেজের অ্যান্সার আলাদা হবে। কেন? দ্য বয় লাইকস হোয়াট, হোয়াট দিয়ে প্রশ্ন করো লাইককে। ট্রিক বলেছিলাম সামথিং, দ্য বয় লাইক সামথিং, তাহলে সামথিং বসালে মিলে যাচ্ছে এখানে। তার মানে এটা অবজেক্টের কাজ করছে, লাইক ভার্বের, অর্থাৎ নাউনের কাজ করছে, তাই এটা নাউন ফ্রেজ। দ্য বয় প্লেয়িং ইন দ্য ফিল্ড, এই যে প্লেয়িং ইন দ্য ফিল্ড, এটা কার সম্পর্কে বলছে? বয়ের সম্পর্কে, নাউনের সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে। এইটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করছে, তাই এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার এই তিনটে সেন্টেন্স দেখো, সেম ফ্রেজ আমি লিখেছি, বাই দ্য সাইড অফ, বাই দ্য সাইড অফ, বাই দ্য সাইড অফ। এবারে দেখো, দ্য স্কুল স্ট্যান্ডস বাই দ্য সাইড অফ দ্য রিভার, এখানে বাই দ্য সাইড অফ, এটা কি ফ্রেজ হবে? নিজেরা ট্রাই করো, আশা করছি সবাই বলতে পারছো। ডান দিকে একটা নাউন আছে, এই নাউনের সঙ্গে এই নাউনটা দ্য স্কুল, এর রিলেশন দেখাচ্ছে কে? এই ফ্রেজটা বাই দ্য সাইড অফ। আবার দেখো, প্রথমে প্রিপোজিশন, শেষে প্রিপোজিশন, মাঝে নাউন, তাহলে অবশ্যই এটা প্রিপোজিশনাল ফ্রেজ। দ্য স্কুল স্ট্যান্ডস বাই দ্য সাইড অফ দ্য রিভার, পুরোটা আন্ডারলাইন করা আছে, বাই দ্য সাইড অফ দ্য রিভার। দ্য স্কুল স্ট্যান্ডস, কোথায়? স্ট্যান্ডস হয়ার, ভার্বটাকে হয়ার দিয়ে প্রশ্ন করো, এই পুরোটা অ্যান্সার এলো, তার মানে এটা অ্যাডভার্ব, তাহলে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দ্য স্কুল বাই দ্য সাইড অফ দ্য রিভার ইজ ফেমাস, এই স্কুল সম্পর্কে বলছে কোনটা? এই যে ফ্রেজটা পুরোটা এই নাউনটা সম্পর্কে বললো, স্কুলের সম্পর্কে বললো, তাহলে নাউনের সম্পর্কে বলছে, এটা অ্যাডজেক্টিভ, তাই এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। খেয়াল করছো, সেম ফ্রেজ, কখনো প্রিপোজিশনাল ফ্রেজ, কখনো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কখনো অ্যাডজেক্টিভ ফ্রেজ। সেম ফ্রেজ, কখনো নাউন ফ্রেজ, কখনো অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো আমি আশা করব ফ্রেজ থেকে আর কোনো কনফিউশন নেই কারু, যদি থেকে থাকে কমেন্ট করবে অবশ্যই। তো আমি 99% ক্লিয়ার করে দিয়েছি তোমাদের ফ্রেজের বিষয়গুলো। ভালো করে এই 5টা ভিডিও ফ্রেজের উপর থেকে তোমরা দেখে নেবে, তাহলে আর কোনো কনফিউশন থাকবে না। এরপরে গ্রামারের অন্যান্য টপিক থেকে আমি কনসেপ্ট দিতে থাকবো, সেগুলো অবশ্যই তোমরা দেখবে। আর শর্টসগুলো দেখো, খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, হেল্পফুল হতে চলেছে তোমাদের পরীক্ষার জন্য এই প্রত্যেকটা শর্টস। তো আমি অনেক রেটরিক নিয়ে আসবো, ফিগার অফ স্পিচ নিয়ে আসবো, প্রোজোডিও নিয়ে আসছি, এখানে গ্রামারের ছোট ছোট টপিকও এখানে আমি করিয়ে দেবো। শুধুমাত্র মনে রাখবে ওই যে ভয়েসটা, ওটা চেঞ্জ করবে তোমরা, ট্র্যাক সাউন্ড, যেটা ট্র্যাক ভয়েস, সেই অডিও ট্র্যাক, সেখানে গিয়ে ক্লিক করবে, সেটিং থেকে অডিও ট্র্যাক, অডিও ট্র্যাক থেকে অরিজিনাল ভয়েস, তাহলেই আমার ভয়েসটা তোমরা পেয়ে যাবে সেখানে।
তো ফ্রেন্ডস, অনেকে ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, চ্যানেলটাকে দেখে চলে যাচ্ছ। তো তাদের আমি রিকোয়েস্ট করব, যদি সাবস্ক্রাইব না করো তাহলে নেক্সট ভিডিওর নোটিফিকেশান যাবে না তোমাদের কাছে, তাহলে জানতে পারবে না কখন শর্টস আপলোড হয়ে যাচ্ছে, কখন ভিডিও আপলোড হয়ে যাচ্ছে। তাহলে যদি উপকারে লাগে তোমাদের, অবশ্যই যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এখানেই শেষ নয় আমাদের যাত্রাটা। এসএলএসটি হয়ে গেল মানে শেষ হয়ে গেল আমাদের যাত্রা, এরকম না, আমাদের জার্নিটা চলবে। গ্রামার তো এত ছোট বিষয় নয়। তো এই কমপ্লিট গ্রামার আমি তোমাদের বলেছিলাম যে 30টা চ্যাপ্টার রয়েছে কম্বাইন্ড ইংলিশ গ্রামারের। এই 30টা চ্যাপ্টার আমি তোমাদের করিয়ে দেবো ফ্রিতে এখানে, কমপ্লিট কম্বাইন্ড ইংলিশের গ্রামার। সেখান থেকে সমস্ত পরীক্ষায় ইংলিশের যে সেকশানটা সেটা কমপ্লিট হয়ে যাবে এই গ্রামার এবং ভোক্যাবুলারি থেকে। তো সেটার জন্য অবশ্যই তোমাদের সাথে থাকতে হবে, কারণ সাথে না থাকলে সেটাকে কন্টিনিউ করতে পারবো না আমি। আর তার সাথে সাথে আরও আমি তোমাদের বলেছি, সাথে অন্যান্য যে এক্সামগুলো আসছে সামনে, সেগুলোরও যে ইংলিশ সেকশানটা এবং পেডাগজি সেকশানটা, এগুলো আমি তোমাদের করিয়ে দেবো। আর তোমরা যদি পরে বলো তাহলে আমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারও করাতে পারি। তো অবশ্যই সাথে থাকতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।